আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ আমাদের রোগীলিপিকরণ সহজ 147তম ক্লাস। হাতে কলমে রোগীলিপিকরণ 119তম ক্লাস থেকে শুরু হয়েছে। আজ 147তম ক্লাস। আজ 147তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 147তম ক্লাস। হাতে কলমে রোগীলিপি শুরু হয়েছে 119 নম্বর ক্লাস থেকে। আজ 146তম ক্লাস। অডিয়েন্স, আজকে আমাদের আলোচনার বিষয় সাধারণ লক্ষণ। সাধারণ লক্ষণ নিয়ে আজকে আলোচনা করার কথা। গতকাল পর্যন্ত আমাদের সার্বদৈহিক শেষ রোগীলিপিতে। আজকে সাধারণ লক্ষণ নিয়ে আলোচনা করার কথা। ইনশাআল্লাহ সাধারণ লক্ষণ নিয়ে আলোচনা হবে। তার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই রোগীলিপিতে আপনারা অনেকে বিরক্ত হয়ে হয়তো যাচ্ছেন যে এত কথাই কি জানতে হবে? সহজে রোগীকে ওষুধ দেওয়া কি যাবে না? এত কথা কেনই বা জানতে হবে? আপনাদের সেই কথার আলোকে আজকে একটি লেখা দিয়েছি আমার আইডিতে। ওষুধ বাছাইয়ে অবহেলা। যদিও শব্দটা হবে রোগীলিপিতে বা অসম্পূর্ণ রোগীলিপি। অসম্পূর্ণ রোগীলিপির ফলে রোগীর জন্য সাদৃশ্য ওষুধটি নির্বাচনে ব্যাঘাত। ওষুধ রোগীলিপিতে অসম্পূর্ণতার কারণে রোগীর জন্য সুনির্বাচিত ওষুধটি বাছাইয়ে ব্যাঘাত। কিন্তু আমি এখানে লিখেছি ওষুধ বাছাইয়ে অবহেলা। এই কিছুক্ষণ আগে আমার আইডিতে এই লেখাটি পোস্ট দিয়েছি, আপনারা একবার দেখে নেবেন। আমি সারমর্মটি বলে দিচ্ছি। অডিয়েন্স, আপনি মনে করেন আপনার বাসা থেকে 3 কি 3.5 বছরে একটা বাচ্চা যদি হারিয়ে যায়, আপনার যেখানে বাসার অবস্থানটি তার আশেপাশে 10টি রাস্তা আছে। মনে করেন আপনার বাসাটা এই 10টি রাস্তার এক মিডলে আপনার বাসাটি। আপনার বাসা থেকে বাসাটি যেখানে সংযোগস্থল, তার ডানে বামে চতুর্দিকে 10টি রাস্তা আছে, 10টি শাখা রাস্তা আছে। কিন্তু আপনার বাচ্চাটি যদি দেখো সাধারণ লক্ষণ, আপনার বাচ্চাটি যদি বাসা থেকে বের হয়ে যে কোনো একটি রাস্তা দিয়ে একদিকে চলে গেছে 1 ঘন্টা পূর্বে কিংবা আধা ঘন্টা পূর্বে, আপনি বুঝতে পারছেন না বাচ্চাটি কোন রাস্তা দিয়ে গিয়েছে। ঠিক ওই মুহূর্তে আপনার নিশ্চয়ই যে কটি রোড আছে আপনার বাড়ি থেকে চতুর্দিকে, প্রত্যেকটি রোডের মধ্যে আপনারা খুঁজতে চেষ্টা করবেন। সেই মুহূর্তে যদি আপনার 10 ভাই আছেন, মনে করেন 10 ভাই, 10টি রাস্তা দিয়ে 10 ভাইকে পাঠিয়ে দিবেন যে তোমরা দ্রুত খুঁজতে থাকো কোন রোডে আমার বাচ্চাটি আছে।
10 ভাই যদি 10টি রাস্তার মধ্যে খুঁজতে থাকেন, 10টি রাস্তার মধ্যে খুঁজতে থাকেন, সেই বাচ্চাটি এই 10 জনের মধ্যে একজন যদি অন্য মনস্ক ভাবে থাকেন, ওইজন যে বাচ্চাটি যেই রাস্তা দিয়ে গিয়েছে বা যেই রাস্তায় দাঁড়িয়ে আছে, যেই রাস্তার পাশে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, আর সেই ভাই যদি অন্য মনস্ক ভাবে মোবাইল ব্যবহার করতে করতে বাচ্চাটি পার হয়ে যান, বাচ্চার সাথে দেখা হলো না, বাকি 9 ভাই যে 9টি রাস্তাতে বাচ্চাটিকে খুঁজছেন, আপনারা যদি সেই 9 রাস্তায় যত তন্ন করে যত বেশি পরিশ্রম করেন না কেন, আপনার সেই বাচ্চাটি পাওয়া যাবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। এদিকে একটু খেয়াল করেন, কলমটা চেঞ্জ করতে হবে মনে হয়। অডিয়েন্স একটু দেখেন, এই পিছনে আমার ডাক্তার সাহেব লিখে রাখছেন। আজকে আমার সাথে ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম তো আছেই, ওনাকে পরিচয় না করে দিয়ে আমি আমার কাজ করতে শুরু করেছি। যাক, ওনাকে পরিচয় করার কিছুই নাই, আপনি ওনাকে সবাই চিনেন। আপনার মনে করেন এই পিছনে এইখানে আপনার লোকেশনটা, বাসাটা, 10 দিকে 10টি রোড আছে, বাচ্চাটি যে কোনো একটি রোডের মধ্যে বাচ্চাটা অবস্থান করছে। আপনার 10 ভাই 10 দিকে যাচ্ছেন বাচ্চাকে খোঁজার জন্য, কিন্তু যেই রাস্তার মধ্যে বাচ্চাটি আছে সেই রাস্তায় আপনার যে ভাই খুঁজতে গেল বাচ্চাটিকে, আর যদি সেই ভাই মোবাইল ব্যবহার করতে করতে, মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যদি বাচ্চাটিকে পার হয়ে চলে যান, আপনার 9টি রাস্তায় যে 9 ভাই চেষ্টা করছেন, আপনার সেই বাচ্চাটিকে সেই 9 রাস্তায় পাওয়া যাবে কিনা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। লেখা দেখা যাচ্ছে না, দেখো তো কলমটা ওই প্যাকেটে আছে কিনা। এটা বুঝতে পারলেন ভালো মতো, এটা খুব জরুরি জিনিস। অডিয়েন্স একটু ভালো করে খেয়াল করেন, যারাই বলবেন এত কথা জিজ্ঞাসা করা হয় কেন বা এত কথা জিজ্ঞাসা করার প্রয়োজন আছে কিনা, আমার পিছনে আপনার যেখানে অবস্থান, যেখান থেকে শিশুটি হারিয়ে যায়, এই লোকেশন থেকে চতুর্দিকে 10টি রাস্তা আছে, তার মধ্যে একটি রাস্তা যেই রাস্তায় বাচ্চাটি আছে, আর সেই রাস্তার মধ্যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ভাই বাচ্চার দিকে খেয়াল না করে মোবাইল নিয়ে ব্যস্ত, উনি হাঁটছেন, বাচ্চাকে পার করে উনি চলে যাচ্ছেন, বাচ্চার দিকে খেয়াল না করে। অন্য বাকি যে 9টি রাস্তা আছে সেই 9টি রাস্তার মধ্যে যতই তন্ন করা হোক না কেন, সেখানে বাচ্চাটি পাওয়া যাবে কিনা, যতই খুঁজতে থাক না কেন, বাচ্চাটি যে রাস্তার মধ্যে আছে সে যদি অন্য মনস্ক থাকে তাহলে বাচ্চাটিকে পাওয়া যাবে কিনা একটু লিখে জানান। অনেকদিন পর স্যারকে দেখলেন, জি উনি অনেকদিন পর পরে আসেন, উনি ব্যস্ত মানুষ। অডিয়েন্স আমি আপনাদেরকে যা প্রশ্ন করছি জবাব দেন তাড়াতাড়ি, অনেক কাজ আছে, পাওয়া যাবে কি? এখন আপনাকে যদি আমি বলি, যদি আপনারা বলেন, যদি আমরা জানতাম বাচ্চাটা যে রোডে বাচ্চাটা গিয়েছে
সেই রুটে সবচেয়ে বেশি দায়িত্ববান একজনকে পাঠাতাম। কিন্তু আমরা তো জানি না যে বাচ্চাটি কোন রাস্তায় গিয়েছে, বাচ্চাটি কোন রুট ধরে বাসা থেকে হারিয়ে গেল। আমরা তো সেই রুটের নাম জানি না, কোন রুটে বাচ্চা গিয়েছে 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত। যদি আমরা জানতাম কোন রাস্তায় বাচ্চা গিয়েছে, সেই রুটে একজন যে বাচ্চাটা নিয়ে আসতে পারতাম। কিন্তু বাচ্চা কোন রাস্তায় গিয়েছে আমরা জানি না, যার জন্য আমাদের 10টি রাস্তার মধ্যেই আমাদেরকে তল্লাশি করতে হবে, ভালোভাবে খুঁজতে হবে। ঠিক তদ্রুপ রোগীলিপি করতে যে আপনি যদি রোগীর ঘুম থেকে ঘাম, পিপাসা থেকে জিহ্বা, জিহ্বা থেকে লালা, ঘুম থেকে স্বপ্ন, বংশগত অবস্থা থেকে পূর্বরোগীর ইতিহাস, যত তথ্য আছে সব ক্ষেত্রে এমন ভাবে তন্ন তন্ন করে খুঁজতে হবে যাতে করে কোথাও যেন একটি লক্ষণ বাদ না পড়ে। এমন হতে পারে কোন রোগীর ঔষধ আপনি জিহ্বা থেকে পেতে পারেন, এমন হতে পারে কোন রোগীর ঔষধ ঘাম থেকে পেয়ে যাবেন, এমন হতে পারে কোন রোগীর ঔষধ আপনার স্বপ্ন থেকে চলে আসবে, কোন রোগীর ওষুধ ইচ্ছা অনিচ্ছা থেকে চলে আসবে, কোন রোগীর ঔষধ গোসল থেকে চলে আসবে, কোন রোগীর ঔষধ কাতরতা থেকে চলে আসবে। কোন রোগীর ঔষধ কোথা থেকে আসবে এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। আপনাকে খুঁজতে হবে সব জায়গায়, কোথায় আছে বাচ্চাটি বের করতে হবে। প্রত্যেকটা রোডে যেমনি করে সাবধানতার সাথে তন্ন তন্ন করে খুঁজতে হবে বাচ্চাটি কোথায় আছে, ঠিক একইভাবে রোগীলিপি করার ক্ষেত্রে একেবারে ঘুম থেকে ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, সাধারণ সার্বজনীন, পূর্বরোগের ইতিহাস, কাতরতা, মায়াজম, যত কথা আছে, দুর্ঘটনা, আঘাত, বাহ্য শক্তির প্রভাব, সব তত্ত্বের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি জানা যায়, তাহলে রোগীর জন্য ওষুধ বাছাই করতে, কাঙ্ক্ষিত ওষুধ বাছাই করতে আপনাকে কোনো না কোনো দিক থেকে কোনো একটি লক্ষণ আপনাকে সংকেত দিবে। এই লক্ষণের আলোকে আপনি ওষুধটি যখন পাবেন, সেই ওষুধের মধ্যে রোগীর সকল লক্ষণ আপনি খুঁজে পাবেন। অডিয়েন্স, আমি এতক্ষণ যা বোঝাতে চেয়েছি আপনারা এই কথাটি বুঝেছেন কিনা একটু হা বা না দিয়ে লিখে জানান। এতক্ষণ যা বললাম যে রোগীলিপি করার ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে আমাদের অবহেলা, আসলে কথাটি হবে রোগীলিপি অসম্পন্ন হওয়ার কারণে ওষুধ বাছাইয়ে বিড়ম্বনা, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি ওষুধ বাছাইয়ে অবহেলা। আসলে রোগীলিপি করার ক্ষেত্রে আমাদের যে অবহেলা তা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন কিনা আমাকে দ্রুত লিখে জানান। শুধু লিখে জানালে হবে না, এখন থেকে রোগীলিপি করার ক্ষেত্রে যত সাবধানতা দরকার, রোগীলিপি করার ক্ষেত্রে যত সাবধানতা অবলম্বন করবেন তত ভালো ওষুধ নির্বাচন করতে পারবেন। আর যদি আমার মতো এরকম ভাবেন রোগীলিপি করতে হবে, ভালো রোগীলিপি করতে হবে, রোগীলিপি করা দরকার, ভালো রোগীলিপি করা দরকার, ভালো রোগীলিপি করতে পারলে চিকিৎসার অর্ধেক কমপ্লিট হয়ে যাবে, ভালো রোগীলিপি করা দরকার। আর যদি এটা মুখস্থ করতে থাকি কোনো লাভ নেই। আপনারা বুঝেছেন কিনা দ্রুত লিখেন অডিয়েন্স, তাহলে আমাদের মূল কাজে যাব। রোগীলিপি করার ক্ষেত্রে এতই সাবধানতা অবলম্বন করতে হবে, কোন তথ্য যেন বাদ না পড়ে। একটু অবহেলার জন্য 10টি রোডে যেমনি করে খুঁজতে গিয়ে, একটি রোডের মধ্যে খুঁজতে গিয়ে একটু মাত্র অন্যমনস্ক হওয়ার কারণে কাঙ্ক্ষিত বাচ্চাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, যাকে খুঁজছিলাম তাকে পাচ্ছি না। অল্প একটু জায়গার মধ্যে আমরা অবহেলা প্রকাশ করার কারণে যেমনি করে বাচ্চাটি খুঁজে পাচ্ছি না, তেমনি করে আমাদের অল্প কিছু অবহেলার জন্য কাঙ্ক্ষিত ওষুধ থেকে আমরা অন্যদিকে ছিটকে পড়বো, অথবা ওষুধ বাছাইতে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। সেজন্য রোগীলিপি করার ক্ষেত্রে কোনোভাবে অবহেলা করা যাবে না। রোগীলিপি করার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, এ কথাই বোঝাতে চেয়েছি। বুঝেছেন তো? কি
কি বুঝছেন আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। এবার আমাদের মূল কাজে আসি। এখন অডিয়েন্স বলবে এতক্ষণ পরে যদি মূল কাজ হয় তাহলে মূল কাজ চলবে কয়দিন, আল্লাহ ভালো জানে। না, বেশি সময় নষ্ট করবো না, আপনাদের 1 ঘন্টা বেশি সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। সাধারণ লক্ষণ। অডিয়েন্স, সাধারণ লক্ষণের মধ্যে আপনি একটু লিখতে পারেন যে কাতরতা তো সাধারণ লক্ষণের মধ্যে আছে। এই কাতরতা ক্লাসটি কয় তারিখে হয়েছে এবং ক্লাসটি কোন ডাক্তার নিয়েছিল, এটা আজকের কুইজ। কয় তারিখে ছিল এবং ক্লাসটি কে নিয়েছিলেন, কয় তারিখে কাতরতা। যদি আপনারা লিখতে পারেন কয় তারিখে এবং ক্লাসটি কে নিয়েছিল, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কাতরতা মনে রেখেছেন। জি স্যার, খুব সহজভাবে রোগীলিপি করতে হবে, কি যত্ন সহকারে। নীলোৎপল অধিকারী, দীপক ডাক্তার সাহেব, খুব যত্ন সহকারে। হ্যাঁ, যত্ন সহকারে অলসতার সাথে লিখতে হবে, তাই তো? যত্ন সহকারে রোগীলিপি করতে হবে। মাঝখানে ভাবা যাবে না রোগীর সময় লস হচ্ছে, আমার সময় যাচ্ছে, পরেরটা কি হবে, পরের চিন্তা পরে হবে। আগে রোগীলিপি করতে হবে, আগে রোগীলিপি, তারপরে পরের চিন্তা। অডিয়েন্স, তাহলে আমার এবার কে লিখছে, নাম লিখতেছে কি শাহিদা, কি ডাক্তার শাহিদা আক্তার, না শাহিদা নাসরিন। চমৎকার। কয় তারিখে? 22 তারিখে। 22 তারিখ। 23 তারিখ লিখছে কেউ? আসলে কয় তারিখ? যাও না, আমার আইডি ঢুকো। কয় তারিখে? জি, এবার যেহেতু মনে আছে, ডাক্তারের নাম মনে আছে, অতএব নিশ্চয়ই কিছু না কিছু ইনশাআল্লাহ মনে আছে। আলহামদুলিল্লাহ। এবার সামনে আগান। 143 তম। 143 তম। কয় তারিখে? 22 তারিখ। যিনি 22 তারিখ লিখছেন আপনারা সঠিক। ক্লাস নাম্বার কত ছিল পারলে তা লিখে দিবেন। 143 সম্ভবত, নাকি? 43 44 45 তো ইয়াতে হলো নাকি করে 44টা করে পদ্ধতি ছিল নাকি। জি, এবার আপনি আপনার রোগীকে নিয়ে আবার কাজ শুরু করতে পারেন। জি, ধন্যবাদ। আমরা এতক্ষণ আপনার এই পূর্বের যে স্যার আপনার ওই যে আপনার যন্ত্র ভাবছিলাম বয়স হচ্ছে আমার, এখন দিয়ে আমার চাহিদা না বয়স হচ্ছে দেখা যায়। যে বিষয়টা হলো আপনার এতক্ষণ তো আপনার সার্বদেহিক লক্ষণ নিলাম, জি, এখন সাধারণ লক্ষণের কিছু অংশ হয়ে গেছে। জি জি, আজকে যে বিষয়টা আপনার থেকে জানতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এতক্ষণ কষ্টের কথা বললেন, এই কষ্ট ছাড়াও শরীরের কোনো অঙ্গে আপনার জ্বালা করে, জ্বালা কর ব্যথা বা জ্বালা এরকম করে কিনা? জ্বালা। অডিয়েন্স, ঝামেলা এত করে এক ঝামেলা থেকে কোন রকম পার পাইলো আপনাদেরকে নিয়ে, এই ডাক্তার আরেক ঝামেলা লাগাইলো। উনি জানতে চাচ্ছে আমার শরীরে জ্বালা আছে কিনা। আপনাদের কোন বইতে জ্বালা নামের কোন ওষুধ আছে কি? অডিয়েন্স, আপনাদের কোন বইতে জ্বালা নামে কোন ওষুধ থাকলে একটু আমাকে লিখে জানান তো। যেমন আমার মাথায় জ্বালা, এই মাথা জ্বালাতে, মাথায় জ্বালা কিংবা তালুতে জ্বালা কিংবা হাতের তালুতে জ্বালা কিংবা পায়ের তালুতে জ্বালা, এরকম কোন ঔষধের সিরিয়াল আছে কি আপনাদের কাছে?
থাকলে একটু দ্রুত লিখে জানান। জ্বালা নামে কোনো ঔষধের তালিকা থাকলে একটু, যেমন মাথার তালুতে জ্বালা, পারলে একটু পৃষ্ঠা নাম্বারটা লিখে দেন, রেপার্টরি পৃষ্ঠা নাম্বার। মাথার তালুতে জ্বালা, দেখি কে লিখতে পারেন তাড়াতাড়ি করে। মাথার তালুতে জ্বালা, পৃষ্ঠা নাম্বারটি কত? আপনি শুধু জিজ্ঞাসাই করবেন, কিন্তু আপনার ওষুধ থাকা লাগবে না, আছে আপনাদের? জি থাকলে একটু বাইর করে দেন। মাথার তালুতে জ্বালা আমার, পেন আবার কেন? আপনি খুঁজবেন জ্বালা, আপনি পেন খুঁজেন কেন আবার? জ্বালাকর ব্যথা আর কি, বিষয়টা এরকম। এই এখানে হলো মাহবুবরাও লেখছে কি সাধারণ লক্ষণ 5টি: শীতকাতর, গরম কাতর, জ্বালা, দুর্ঘটনা, আঘাত, বাদ্যশক্তির প্রভাব। জি ধন্যবাদ আপনাকে। এটাই হলো জি জ্বালা। তালুতে জ্বালা। অডিয়েন্স পৃষ্ঠা নাম্বারটা কত? যে বলছেন জ্বালা নামে কোনো ঔষধ নেই, তুষার বালা লিখছেন। তুষার বালা লিখছেন জ্বালা নামে কোনো ঔষধ আমাদের নেই। এবার আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, মাথার তালুতে জ্বালা, ল্যাবরেটরিতে পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। যিনি লিখছেন সালফার, রং নাম্বার যে লিখছেন সালফার, রং নাম্বার। এই কারণে আপনার যদি 5টা ছেলে থাকে আর একটা মেয়ে থাকে, যদি আপনাকে জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন, যদি বলেন 4 জন, ওটা যেরকম ভুল হবে ঠিক তদ্রুপ মাথায় জ্বালা, সালফার লিখলে ঠিক তদ্রুপ ভুল হবে। আছে পৃষ্ঠা নাম্বার কত? 177। একদম সঠিক জবাব পলাশ ব্যাপারী, ধন্যবাদ আপনাকে। 76টা হলো মাথায় জ্বালা, আর 77 হলো মাথার তালুতে জ্বালা। আমি তো একবার মাথা জ্বালা বলি, একবার তালুতে জ্বালা বলি। অডিয়েন্স আপনাদের কোনো দোষ নাই, দোষ শব্দে আমারই। মাথার তালুতে জ্বালা, এখানে একটি ভুল ভেঙে নেওয়া দরকার। সেটা হচ্ছে এই, শুধু জ্বালা নামে কোনো ঔষধ আমাদের নেই। কোনো ঔষধ, কোনো রুব্রিক, শুধু জ্বালা নামে কোনো রুব্রিক আমাদের নেই। রেপার্টরিতে আপনার খুঁজতে হবে। বা যেমনি করে কাটিং পেইন, কেটে ফেলার মতো ব্যথা, এটা যেমনি করে চরিত্র। ড্রয়িং পেইন, টেনে ধরার মতো ব্যথা। প্রেসিং পেইন, চাপন বোধ ব্যথা। স্টিচিং পেইন, সূচিবদ্ধ বোধ ব্যথা। যেমনি করে এই প্রত্যেকটা ব্যথার ধরন ঠিক তদ্রুপ জ্বালাকর পেইন, এটা একটা ব্যথার ধরন। ব্যথার ধরন হচ্ছে জ্বালা। মাথায় চাপন বোধ ব্যথা, হেড পেইন, প্রেসিং। আর মাথায় জ্বালাকর ব্যথা, হেড পেইন, বার্নিং। যেমনি করে প্রেসিংটা ব্যথার ধরন, আর বার্নিংটাও ব্যথার ধরন। বার্নিং কোনো আলাদাভাবে কোনো রুব্রিক পাওয়া যাবে না। বার্নিংটা ব্যথারই একটা ধরন। তাহলে এবার আপনি আমাকে জানতে চান এই আপনার জ্বালা। আবার একটু মাঝখানে একটু আমি সময় নষ্ট করলাম আপনার। আমি যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, আপনার শরীরে এমন কোনো অঙ্গ আছে যেখানে জ্বালা করে বা উত্তপ্ত অনুভব করে? জ্বালা লাগা বা উত্তাপের সম্পর্কে কি হবে? সহজে হারিয়ে দিবেন। উত্তাপটা আলাদা রাখেন, এটা আবহাওয়াতে দিয়েন না। উত্তাপ ও জ্বালা একসাথে না তো। ওই যে অনেকে বলে স্যার আমার মাথা এত গরম যে একটা ডিম ছেড়ে দিলে পোষ হয়ে যাবে, দেখেন আমার মাথা কি গরম, এই জন্য আলাদাই রাখেন। এই জ্বালাটা দিয়ে উত্তাপটা আলাদা রাখেন। জ্বালাটার মধ্যে আপনি আগে জানতে চান আমার কোথায় কোথায় জ্বালা, কোথায় কোথায় জ্বালা। আপনি জ্বালাটা আমাকে কিভাবে প্রশ্ন করতে পারেন, ঠিক ওই ভাবটা দিয়ে করেন আমার। জি, যদি আপনি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে আপনি আমাকে আবার জানেন আমার শরীরে জ্বালা। আপনার শরীরে মাথায় কোনো উদ্ভিদে জ্বালা আছে কিনা, মাথার কোনো অংশে জ্বালা করে? আপনি শুরু থেকে জ্বালাটা আবার প্রশ্ন করেন। মাথার কোনো উদ্ভিদে, মাথা দিয়ে না, আপনি জ্বালা আপনার শরীরের কোনো অংশে
জ্বালাকর ব্যথা করে কিনা বা জ্বালা করে কিনা? করে। কোন অংশে করে? শরীরে করে। শরীরের কোন অংশে, স্পেসিফিক কোন অংশে করে কিনা? আমি আপনারা তো বলি না আমার কোন অংশ মধ্যে করে, বলছি আপনার না। অডিয়েন্স আপনারা সাক্ষী, আমি কি আমার ডাক্তারে বলছি যে আমার শরীরের কোন অংশে জ্বালা করে? তা আপনি আমাকে এটা বলবেন কেন? আপনি জানতে পারেন যে আমার সম্পূর্ণ শরীরের মধ্যে জ্বালা কিনা, কিন্তু জ্বালা বলছি তা আগে তো সম্পূর্ণ। আপনারা যে আমার রোগীলিপি করার সময় মাথায় ব্যথা সম্পূর্ণ মাথায় না অংশ বিশেষ, পেটে ব্যথা সম্পূর্ণ না, আগে তো সম্পূর্ণ বলেন, এখানে আবার উল্টা বলেন। যদি আমরা জ্বালা করে সেক্ষেত্রে আমার জ্বালা করে। সমস্ত শরীরে কি জ্বালা করে না কোনো অংশ বিশেষে করে? সমস্ত শরীরে, সম্পূর্ণ শরীরে। সম্পূর্ণ শরীরে কি জ্বালা করে না অংশ বিশেষে করে? এই সম্পূর্ণ শরীরের মধ্যে জ্বালা করে না অংশ বিশেষে করে। কোন অংশে করে? জি, আপনি যেহেতু থেমে আছেন সেজন্য আমি একটু সাপোর্ট দিচ্ছি। আপনার মাথায় যে উদ্ভিদ আছে এরকম কোন অংশে জ্বালা করে কিনা, মাথায় জ্বালা করে কিনা, মাথার কোন অংশে জ্বালা করে কিনা, চোখে জ্বালা করে কিনা, কানে জ্বালা করে কিনা, নাকে জ্বালা করে কিনা, মুখে জ্বালা করে কিনা, খাদ্য নালী যে ওখানে জ্বালা করে কিনা, গলার যে বাহিরের অংশ এখানে জ্বালা করে কিনা, স্টোমাকে যেখানে পাকস্থলী বলি আমরা এখানে জ্বালা করে কিনা, অ্যাবডোমেনে পেটের মধ্যে জ্বালা করে কিনা, রেকটাঞ্চল বা আমরা বলি সরলাঞ্চল যেটা এখানে আপনার জ্বালা করে কিনা, প্রস্রাব করতে গেলে জ্বালা করে কিনা, কিডনিতে জ্বালা করে কিনা, প্রস্রাব নালীতে জ্বালা করে কিনা, এই বিশেষ বিশেষ যে অঙ্গগুলো বলতেছি এইসব জায়গায় বুকে জ্বালা করে কিনা, পিঠে জ্বালা করে কিনা, এরপরে হাতে পায়ে কোনো অংশে জ্বালা করে কিনা, যেমন হাতে তালু হতে পারে, কনুই হতে পারে, পায়ের তলা হতে পারে, হাঁটু হতে পারে, এইসব কোনো অংশে জ্বালা করে কিনা। এই সবগুলার কি আলাদা করে আপনার কাছে ওষুধ আছে? জি, প্রত্যেকটা অঙ্গ অনুসারে আলাদা আলাদা ঔষধ দেয়া আছে রেপার্টরিতে। আলাদা করে ওষুধ আছে? জি। পায়ের তলায় জ্বালা তো আমরা বরাবর ওষুধ একটা দিয়ে আসি, জাতীয় ওষুধ আছে। এখন পায়ের তলায় জ্বালার নামে ওষুধ আছে? জি, অবশ্যই আছে। পায়ের তলায় অডিয়েন্স পায়ের তলায় জ্বালা, একটু পায়ের তলায় জ্বালা একটু পৃষ্ঠা নাম্বারটা বলেন তো। পায়ের তলায় জ্বালা, পায়ের তলায় জ্বালা পৃষ্ঠা নাম্বারটা কত? তাড়াতাড়ি জাহিদ স্যার আপনার সাউন্ড কম হচ্ছে, আরো জোরে বলুন। এই যে পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স পায়ের তলায় সোল কই গো? অডিয়েন্স ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পায়ের তলায় জ্বালা ফার্স্ট গ্রেডে কয়টি? তাড়াতাড়ি লিখে জানান। কি লিখছি? 97, 1097। বিলকিস আক্তার শিউলি চমৎকার, পৃষ্ঠা নাম্বার তো দিয়েছেন। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি লিখে জানান। পায়ের তলায় জ্বালা ওষুধ আছে কয় লাইন? 1 2 3 4 5 6 7 8 100 আছে ওষুধ। আর চলবে না সালবার। কয়টি? এই যে উনি লেখছে 1013 পৃষ্ঠা। কি কি গো ভাই? 1013 পায়ের তলা জ্বালা। 97 লিখছে 13 এই ইংরেজি। হ্যাঁ না 1013 জাহাঙ্গীর আলী ভাই ইন্ডিয়া থেকে লিখছে 1013। দেখতে হতে ঠিক তো ভুলে গেছে। আচ্ছা অডিয়েন্স তাহলে জ্বালা কি হলো? আপনি জ্বালার পয়েন্টগুলো কি জানতে চাইলেন? তাহলে এরকম যে এই যে পায়ের তলা জ্বালা, আঙ্গুলে জ্বালা, আবার পায়ের তলা জ্বালা কি করলে? বেড ইন বিছানা গেলে, রাত্রে, সন্ধ্যায়, মর্নিং এ বিছানায় থাকা অবস্থায় জ্বালা, ওষুধটির নাম কি? অডিয়েন্স মর্নিং এ বিছানায় থাকা অবস্থায় পায়ের তলায় জ্বালা, ওষুধটির নাম কি? মর্নিং সকালবেলায় বিছানায় থাকা অবস্থায় পায়ের তলায় জ্বালা, ওষুধটির নাম কি? জি, তাহলে আপনি জানতে চাইলেন আমার শরীরের কোথায় কোথায় জ্বালা আছে। জি, কোন কোন শরীরের কোন অংশে জ্বালা করে, কোন কোন অংশে জ্বালা করে, এমন কোন অংশ আছে কিনা যেখানে জ্বালা করে। যদি একটু সহজ করে নিতেন এরকম
যে শরীরের যদি বলি জ্বালা আছে সম্পূর্ণ না, যদি বলি অংশ বিশেষে উপরের দিক না নিচের দিক, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর না দক্ষিণ, জি তাহলে কি সহজ হয় না? জি স্যার উপরের দিক না নিচের দিক? জি যদি বলি উপরের দিক, যদি বলি নিচের দিক, তাহলে তো আপনার এই কান মাথা চোখ নাক এগুলো দরকার আছে। নিচের দিক বললে এবার নিচের দিকটা শুরু করে দিলেন। যদি বলি উপরের দিক, তাহলে উপরের দিকটা বললে আপনি একটু লাইন করলেন, ভালো হয় না? জি জি উপর হলে উপর, নিচে হলে নিচে, একটু সাইড করে নিলেন। কিন্তু সবগুলো না, অথবা একটা ভাগ করে নিলে সহজ হয়। হিপার সালবা, ধন্যবাদ শাহানারা আক্তার। হিপার, তাইলে আপনি জানতে চাচ্ছেন আমার কোথায় জ্বালা করে? জি শরীরের যে উপরের অংশে বা নিচের অংশে এমন কোনো অংশ জ্বালা করে কিনা? আমার পায়ের তলা জ্বালায় বলে লেখেন, পায়ের তলায় জ্বালা। অডিয়েন্স দেখে রাখেন, আমার পায়ের তলায় জ্বালা। আর তো এখন ফিট আছে সুল সুল ফিট আছে কিনা স্যার? ফিট আছে। পায়ের তলাটা অনেক ভুল করে খুব ব্যথা দিয়ে দিয়েছে। হুম? পায়ের তলা বোঝে না, পায়ের পাতা আর পায়ের তলা বোঝে না। আচ্ছা অডিয়েন্স, ফুট পায়ের উপরের অংশটা, উপরের অংশটা ফুট, আর পায়ের তলা হলো সোল, আর হিল হলো গোড়ালি। একটু একটু দেখে নেবেন। সকালে বলছিলাম যেটা ওষুধ দিচ্ছি হিপার সালফার, ধন্যবাদ আপনাদেরকে। তাহলে জ্বালা আমার পায়ের তলায়, মানে পায়ের তলায়, জি। সুতলা সুতলা সুতলা, জুতার তলা, মানে আমার পায়ের তলায় জ্বালা। এটা হলো জ্বালা। সোল, জি আমার পায়ের তলা জ্বালা। আপনি জানেন কি কি অংশ জ্বালা বলছিলেন, আরেকবার বলবেন কি? জি উপর থেকে শুরু করলে আপনার মাথায় যে উদ্ভিদ যদি থাকে সেই উদ্ভিদে জ্বালা করে কিনা? উপর থেকে শুরু করে না। আমি যদি বলি উপর দিকে, তাহলে আপনি উপর দিকে জ্বালা শুরু করবেন, আর যদি বলি নিচের দিকে, তাহলে নিচের দিকে শুরু করবেন। জি। তাহলে এই কথাটা জানার জন্য কিন্তু আপনাকে আমার সুযোগ দেওয়া হয়েছিল, জি। কিন্তু আপনি আবার মিস করলেন। সেক্ষেত্রে আমি তো ওটাও না, আরো গোড়া থেকে শুরু করতে পারছি যদি আপনি- বলেন। জি আপনার শরীরে কোনো অংশে আপনার শরীরে কোথাও জ্বালা করে কিনা? করে সমস্ত শরীরে করে না, শরীরে কোনো অংশ বিশেষে করে? অংশ বিশেষে উপরের অংশে বা নিচের অংশে? উপর অংশ বললে নিচেটা বাদ হয়ে যায়, হ্যাঁ, নিচেরটা নিচেটা বললে জিজ্ঞেস উপরটা বাদ হয়ে যায়। বাস, এবার জ্বালা পর্ব শেষ, এবার সামনে আগান। জি আমি এতক্ষণ জ্বালা বিষয় ছাড়াও আরেকটা বিষয়ের সাথে সাথে চলে আসে, সেটা হলো জ্বালার সাথে উত্তাপ বোধ। শরীরে এমন কোনো অংশ আছে যেখানে আপনি একটু উত্তাপ বোধ করেন, যে জায়গাটা গরম, হিট, জ্বলে না কিন্তু উত্তাপ বেশি, জায়গাটা গরম। গরম। এই গরমের ক্ষেত্রে, উত্তাপের ক্ষেত্রে আপনার কোনো ক্রাইটেরিয়া জানার বিষয় আছে কি? আপনার তো জায়গায় হ্যাঁ আমি আপনাকে বলতে পারি প্যারালাইজ যে অংশটা থাকে সেখানে যা উত্তাপ বোধ হয় কিনা। প্যারালাইজ হ্যাঁ, যে অংশ, হ্যাঁ। সেই অংশে, জি। আক্রান্ত অংশে, আক্রান্ত অংশে আপনার জ্বালা বোধ হয় কিনা। খোলা খোলা অংশে, খোলা অংশে, খোলা অংশে হতে সাথে পারে। সাথে ঢেকে রাখার অংশে ঢেকে রাখা অংশে জ্বালা এমনি হবে, না উত্তাপ বোধ। উত্তাপ বোধ এমনি হতে পারে। হ্যাঁ। ঢেকে রাখা অংশে উত্তাপ বোধ, কিন্তু ঢেকে রাখা অংশ বাদ দিয়ে খোলা অংশের মধ্যে উত্তাপ বোধ। উত্তাপ বোধ, হ্যাঁ। হ্যাঁ। এটা হতে পারে। দেহের প্রান্ত অংশে উত্তাপ বোধ, হ্যাঁ এন্ডিং পয়েন্ট হ্যাঁ, প্রান্ত দিকে উত্তাপ বোধ। উত্তাপ বোধ এরকম বিপরীত কি আবার ওই ঠান্ডার দিকে এরকম কোনো কথা আছে নাকি? আবার যে পা আক্রান্ত ঠান্ডা, অংশে, আক্রান্ত অংশে ঠান্ডা, ঠান্ডা কিংবা অথচ- খোলা অংশে ঠান্ডা, তো স্বাভাবিক। হ্যাঁ। ভিতরে ঢেকে রাখা অংশের মধ্যে ঠান্ডা। দেখা যায় অনেক সময় পা ঠান্ডা অথচ পায়ের যে আঙুলের সাইড আছে সোলের ভিতরে ওই সাইডটা আবার হিট। এমন পা ঠান্ডা, আঙ্গুলের আঙুলের দিকগুলি, অংশ, হ্যাঁ টসগুলা টোসগুলো আবার হিট, এরকম দেখা যায়। মানে পার্ট, একটা পার্টে, একটা আংশিক বা দেহের একটা সাইড হিট হয়ে থাকতে পারে। এক পাশ, হ্যাঁ একটা পাশ, ডান পাশ কিংবা বাম পাশ, বা একটা বিশেষ অঙ্গ, যেমন একটা হাত হ্যাঁ, একটা কিংবা হাত। পা কিংবা একটা কান। কান। ওই যে আপনার এক গাল ঠান্ডা, এক গাল গরম, এই এক গাল কি গরম, লাল ও গরম, আরেক গাল ফ্যাকাশে ও ঠান্ডা, কেউ মিলে নাকি? যে এরকম। ক্যান্সার হ্যাঁ? ক্যান্সার ওখানে না ক্যামেরা ছাড়া আরো আছে। এক গাল গরম ও উত্তাপ ও লাল, আরেক গাল ফ্যাকাশে ও ঠান্ডা ও ফ্যাকাশে। অন্যান্য ফ্যাকাশে। তো এরকম জানতে চাচ্ছেন? জি, এরকম কোন অংশ বিশেষে
এগুলো তো গেলই একটা পার্ট, এছাড়াও কোনো স্পেশাল কোনো অংশে দেহের কোনো পার্টে আপনার এরকম উত্তাপ বোধ অনুভব করেন কিনা? একবার জিজ্ঞাসা করলেন জ্বালা অনুভব করি কিনা, আবার এখন জানলেন যে উত্তাপ অনুভব করি কিনা। করেন কিনা? না না, উত্তাপ কোনো অনুভব করি না, জ্বালা অনুভব করি না। জি, তাহলে আমার এই পয়েন্টটা শেষ হয়ে গেল। জ্বালা। উত্তাপ আছে কিছুটা, মাথার মধ্যে একটু উত্তাপ, মাথার ভিতরে একটু উত্তাপ? না না, বেশি উত্তাপ। মাথার তালুটা না পুরো মাথাটা? ও রে বাবা, মাথার তালু আমার পুরোটা আলাদা হতে পারে? হতে পারে। হ্যাঁ, মাথার তালুটা, মাথার তালুটা। মাথার তালুটা এর উত্তাপটা আলাদাই দেন। হ্যাঁ হ্যাঁ। উত্তাপ মাথার তালুতে, উত্তাপ মাথার তালুতে। জি, তাহলে আপনার জানলেন জ্বালা, জানলেন উত্তাপ, আর কিছু? এরপরে জানতে পারবো যে কোনো দুর্ঘটনা বা আঘাত আছে কিনা আপনার। আপনার জীবনে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা বড় ধরনের কোনো আঘাত আছে কিনা? এর সাথে যদি একটু যোগ করে দিতেন, জি। যে আঘাতটা আপনাকে আমাকে এখনো তার রেশ আমার মধ্যে আছে, আছে কিনা? যে এমন কোন দুর্ঘটনা বা আঘাত আপনার জীবনে ঘটেছে যেটা রেশ আপনি এখনো বহন করছেন, যেমন কোমরে ব্যথা পেয়েছেন, এখনো সেটার ব্যথা আছে, বুকে আঘাত লেগেছে, তার ফল এখনো ভোগ করছি, কিংবা মাথায় আঘাত লেগেছে, তার ফলাফল এখনো ফিল করছি। মানে এমন কোন অতীতের এমন কোন দুর্ঘটনা বা আঘাত আছে যেটার ফলাফল বা রেস্ট আপনি এখনো বহন করছেন, এমন কোন আঘাত আছে কিনা? এটা বললে তো মনে একটু আমি রোগী হিসেবে একটু সহজ হয়, একটু বুঝে বললে আমি তো বলতে পারি যে আমার ডাক্তারবাবু আমার পাটা মোচড় লেগে পাটা উল্টে গেছিল 7 বছর আগে, এখন আমি হাঁটতে গেলে কষ্ট হয়, এটা বলতে আমার সহজ হয়। তাহলে একটু ভালো করে বলেন। আপনার জীবনে এমন কোনো আঘাত বা দুর্ঘটনা আছে কিনা যার রেশটা এখনো আপনাকে টানতে হয় বা যার কষ্টটা এখন অনুভব করেন? এমন কোন দুর্ঘটনা বা আঘাত আপনি জীবনে পেয়েছেন কিনা? আঘাত তো কতই আছে, আসলে কোন আঘাত বলবো আপনাদের, কোথার আঘাত বলবো? জি, আঘাত দুই ধরনের হতে পারে, শারীরিক আঘাত হতে পারে, মানসিক আঘাত হতে পারে। কয় ধরনের আঘাত? দুই ধরনের আঘাত হতে কি পারে। কি? একটা হলো শারীরিক আঘাত, আর একটা হলো মানসিক আঘাত। শারীরিক আর মানসিক। মানসিক মানসিক আঘাতের মধ্যে কিরকম? মানসিক আঘাতের মধ্যে আপনজনের হঠাৎ মৃত্যু, আপনজন থেকে বিচ্ছেদ, বিচ্ছেদ, জোর করে জীবনসঙ্গী চাপিয়ে দেওয়া, কাঙ্ক্ষিত বা যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, সহকর্মীদের সাথে সহ অবস্থানরত বা সহকর্মীদের সাথে সুসম্পর্ক না থাকা, প্রেমে বিচ্ছেদ, অর্থনৈতিক আঘাত, অর্থনৈতিক আঘাত বা অর্থনৈতিক ক্ষতি, বড় ধরনের মানসিক আঘাত, মানসিক আঘাত, ভয় পেয়ে কোনো বড় ধরনের মানসিক আঘাত। আমার ডাক্তার জীবনে প্রেম প্রেম করে নাই, প্রেমের কথা জানতেও চায় না। আসতে বলছেন, কষ্ট করে বলেন যেন আমরা মনে রাখতে পারি প্রেম সংক্রান্ত কোনো বিচ্ছেদ আছে কিনা। জি, প্রেম সংক্রান্ত কোনো বিচ্ছেদ আছে। এখন আমি যদি বলি যে যদি রোগীকে, আমি তো রোগী, আমাকে প্রশ্ন করেন যে অতীতে কোনো প্রেম করেছেন কিনা, যদি বলে হ্যাঁ করেছি, এখন যদি বলে আপনি জানতে চান যে আমি যার সাথে প্রেম করেছিলাম তাকে বিয়ে করেছি কিনা, না রে ভাই বিয়ে তো করে না, শুধু পালায় গেছে, আবার অন্যজনকে বিয়ে করতে হয়েছে। এখন আপনি এই মুহূর্তে কি জানবেন? কতদিন পরে বিয়েটা করেছেন? বিয়ে আমি 10 বছর পরে করি। না না, বিচ্ছেদের কতদিন পরে করেছেন? 10 বছর পরে। আপনি প্রেম করেছিলেন, ও চলে গেছে, রাগের মাথায় 1 সপ্তাহের মধ্যে বিয়ে করেছেন, সেক্ষেত্রে আরে বা 10 বছর পর বিয়ে করছে, অসুবিধা তো নাই। আপনি ওখান থেকে কি দিতে চান তা বলেন। ওই যে আপনার যে ছেকা খেয়েছেন, ছেকা, হ্যাঁ, ওই ছেকার কষ্টটা এখনো আপনার মনে পড়লে কষ্ট লাগে কিনা, বুকের মধ্যে খামচি দেয় কিনা বা আঁচড় মারে কিনা, এরকম কষ্ট অনুভব করেন কিনা? সাথে যদি একটু যোগ করি, এই যে বিয়ে করলাম, এই বিয়েটা
আমার ওই আগের সাথে কম্পেয়ার করলে আগের চেয়ে এই যার সাথে সম্পর্ক ছিল রুগীর, আমারটা বলছি না, রুগীর কথা বলছি, যার সাথে সম্পর্ক ছিল ওইটা হচ্ছে যে যাকে বিয়ে করেছে সে ফেভারিট কিনা, তার চেয়ে সুন্দরী কিনা, তার ব্যবহার তার চেয়ে ভালো কিনা, তার সাথে কম্পেয়ার করলে দেখতে তার চেয়ে সুস্থ কিনা, শালীনভাবে জিনিসটা বের করে নিয়ে আসা যায়, শালীনভাবে বের করে নিয়ে আসা যায়। আর যদি এমন হয় যে ওটার সাথে কম্পেয়ার করলে আমার না ওইটাই ছিল, ওইটাই ছিল, মানে এটা হচ্ছে ওটা দেখতে ভালো ছিল, যে মাছ উঠে যায় ওটা অনেক বড় থাকে, এর চেয়ে ও কত ভালো ব্যবহার ছিল, কার সাথে কি তুলনা, তার মানে ভদ্রলোক এখনো কি পয়সা আছে, ঝামেলা আছে, এখনো পয়সা আছে। আচ্ছা, যদি আপনি শুনলেন যে প্রেমে বিচ্ছেদ 10 বছর পরে বিয়ে করলো, এই শোনার পরে আপনি বুঝে নেবেন যে প্রেমে একদম হাবুডুবু খাইতো, ব্যর্থ হইয়া, মানে কি হয় জানি, পাগলে কি জানি হয়, দেবদাস, দেবদাস, হ্যাঁ দেবদাস হয়ে গেলাম। এই 10 বছর বিয়ে, 10 বছর পরে বিয়ে করা, এটা কি দেবদাসে পরিণত হওয়ার ফলে, এটাই বুঝে নেবেন তো নাকি না, কর্মব্যস্ততার কারণে হতে পারে, এটাই জানার বিষয়। শুধু প্রেমে ব্যর্থ হলেই, ব্যর্থ হয়ে 10 বছর পরে বিয়ে এরকমটা নয়, আমি এস্টাবলিশড হব, নিজে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবো, এই জন্য দেরি হয়ে গেছে। আপনি এটা সহজে বুঝে নেবেন না, যে নিজে যদি বুঝে নেন যে 10 বছর প্রেমে ব্যর্থ, 10 বছর পরে বিয়ে, তার মানে এই নয় যে তার অপেক্ষা করতে যেই শুধু দেরি করেছে, তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেরি করেছে। কিন্তু ওই কথা মনে পড়লে এখন আপনার চোখে জল চলে আসে কিনা, সেই কথা মনে পড়লে, অতীতের কষ্টের কথা মনে পড়লে, এখন যে কাজ করছিলেন সেখানে কাজটা বন্ধ হয়ে যায় কিনা, খেতে বসতে খাবার বন্ধ হয়ে যায় কিনা, লিখতে বসতে আর লিখে আসছে না, কাজ করতে বসতে হাতের শক্তি পাচ্ছেন না, এমন কিনা, আরে ভাই না, যদি বলে আদর এমন যদি হয় তাহলে এটা লাগবে না। মনে পরে তো 15 বছর আগে প্রেম, মনে তো পরে ওই ডাক্তার সাহেব ওইটা বাদ দেন, আর এই ফাঁকে দিয়া টিস্যু দিয়ে হাত মুছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে কি একটু ঝামেলা আছে, মানে এখনো কয়েল জ্বলছে, নিবাইতে হবে, এইবার ওষুধ দিতে পারেন আপনি। তার মানে ইংলিশিয়া না, আমি তো ওষুধের কোনো স্পেসিফিক নাম স্যার আমাদের বলা নিষেধ। নিষেধ। অডিয়েন্স, শুধু প্রেমে সেক খেলে ওষুধের নাম ইগনিশিয়া, এই কথা ভুলে যেতে হবে। প্রেমে সেক খেলে এসিড ফসও দেওয়া লাগতে পারে, ল্যাকসিডও দেওয়া লাগতে পারে, একটু বের করে দেন তো। প্রেমে ব্যর্থ হলে ওষুধের নাম কি? ওষুধ পৃষ্ঠা নাম্বারটি কত? প্রেমে ব্যর্থ পৃষ্ঠা নাম্বারটি কত? সেকা খাওয়া রোগীর ওষুধ কত পৃষ্ঠা বের করে দেন তাড়াতাড়ি। প্রেমে ব্যর্থ পৃষ্ঠা নাম্বার কত? জলদি। প্রেমে ব্যর্থ ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? প্রেমে ব্যর্থ ফার্স্ট গ্রেডের ওষুধ কয়টি? ওহ আহ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কিনা, ডাক্তার শরীর সব লেখছে। বড় শ্বাস ফেলায় কিনা, দীর্ঘ নিঃশ্বাস। দেখি সুবহানাল্লাহ, মানে অভিজ্ঞতা কাকে বলে? দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে এমন অভিজ্ঞতা হলো, এখন দীর্ঘ নিঃশ্বাসের অবস্থা দেখেন, আরেকবার দেখেন তো দেখি। বাহ সুবহানাল্লাহ, এই যে কি শ্বাস। আহা অডিয়েন্স, ওষুধ কয়টি? 4টি। জি আলহামদুলিল্লাহ। ফার্স্ট গ্রেডে 4টি, হাইসিয়ামাস, ইগনিশিয়া, ন্যাপটামিউট, অ্যাসিড ফস। ফার্স্ট গ্রেডে 4টি, হাইসিয়ামাস, ইগনিশিয়া, ন্যাপটামিউট, অ্যাসিড ফস। ফার্স্ট গ্রেডে 4টি। জি, এবার আপনি আর কি জানতে চাচ্ছেন বলেন। এই তো বলেন মানসিক আঘাত, ও নাইকা এটা পরে মনের মধ্যে হবে ফয়সালা। আপনি শারীরিক কি আঘাত জানবেন জানেন? শারীরিক আঘাতে আমাদের কিছু পয়েন্ট জানতে হবে। তার মধ্যে একটা হলো কোন অঙ্গে বা কতদিন পূর্বে, প্রথমে জানতে কতদিন পূর্বে আঘাতটা পেয়েছেন। কতদিন পূর্বে? জি জি। ওই আঘাতের সাথে আপনার বর্তমান কোনো কষ্টের সাথে মিল আছে কিনা বা সম্পর্ক আছে কিনা সেটা বের করার জন্য। জি, কোন কতদিন পূর্বে? হ্যাঁ, কতদিন পূর্বে আঘাতটা পেয়েছেন।
আপনার দ্যাট হলো কোন অঙ্গে আঘাতটা পেয়েছেন? 2 নাম্বার কোন অঙ্গে? অঙ্গে। জি। কতদিন পূর্বে কোন অঙ্গে। অঙ্গে? এবার হলো কিসের দ্বারা আঘাতটা পেয়েছেন? মানে কতদিন পূর্বে কোন অঙ্গে কিসের ধারা? কিসের দ্বারা? অডিয়েন্স খেয়াল করেন কিন্তু 1 নম্বরে কতদিন পূর্বে কোন অঙ্গে কি ধারা? তিনটা। জি। কিসের দ্বারা আঘাত পেয়েছেন? এর আঘাতে কি ঘটছিল? আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল? ওই মুহূর্তে মাথা ফাইটে গেছিল, অজ্ঞান হয়ে গেছিলাম, 3 দিন হাসপাতালে, কিংবা কি ঘটছিল? হাসপাতালটা পরে বমি করেছেন কিনা, ও মা। রক্তস্রাব হয়েছে কিনা, না, পিছনের দিকে অজ্ঞান হয়ে মাথা পড়ছেন কাঁপতেছিল কিনা, কিনা? হ্যাঁ কাঁপতেছিল কিনা, আপনার আবার পিছনে আঘাত হয়েছে পেয়ে কিনা? আপনাদের যদি পিছন দিকে মাথা দিয়ে কাঁপতে থাকে তাহলে আবার আপনাকে ওষুধ থেকে হাইপারিকাম। আঘাত যদি পেয়ে পড়ে যায়, আঘাত দিয়ে মাথার পিছনে আঘাত থেকে যদি পড়ে যায়, পরে যদি পিছন দিকে কাঁপতে শুরু করে তাহলে ওষুধ নাকি আপনাদের হাইপারিকাম। ঠিক আছে, দেখে নেবেন। এরকমের তাহলে 1 নম্বরে কতদিন কতদিন পূর্বে, পূর্বে আঘাতটা কোথায় পেয়েছেন? আঘাত, কি ধারা, কি ঘটেছিল, ওই মুহূর্তে প্রতিক্রিয়া কি ঘটেছিল? প্রতিক্রিয়া কি ঘটছিল, আঘাতের সময় কি ঘটছিল, হ্যাঁ। ব্লিডিং কিংবা বমি, বমি কিংবা খিঁচুনি, অজ্ঞান অজ্ঞান, কি ঘটছিল ওইটা? কি ঘটছিল? 4 নাম্বার। 5 নম্বরে কি? এরপর হলো কি চিকিৎসা নিয়েছিলেন? চিকিৎসা ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছিল? হাসপাতালে যদি ভর্তি ছিলেন কিনা? বেড কলিজার সব দুঃখ বের হয়ে গেল। হ্যাঁ, কেন সব বাইর করে দিচ্ছে? কি হলো ও ঘটনা? ওইটা হলো দীর্ঘ নিঃশ্বাসের কথা বলতেছে। ও দীর্ঘ নিঃশ্বাস। আরেকবার দেখা দেন। বাস একদম ভিতরে যা ছিল কষ্ট সব বের করে দিল। শাহানা ম্যাডাম আপনাকে ধন্যবাদ, কলিজার সব দুঃখ বের হয়ে গেল। জি জি, আমার ডাক্তারের সব দুঃখ শেষ। জি এবার বলেন। জি। তাহলে 5টা পয়েন্ট মনে রাখতে হবে আঘাতে। ভাইটাল ইস্যু এগুলো মনে রাখতেই হবে। বলেন। জি, আপনার কতদিন পূর্বে আঘাতটা পেয়েছেন, কোন অঙ্গে আঘাতটা পেয়েছেন, কিসের দ্বারা আঘাতটা পেয়েছেন, প্রতিক্রিয়া কি হয়েছিল এবং কি চিকিৎসা সেবা নিয়েছিলেন? কি ধারা আঘাতে কি কি আছে আপনাদের? ধারালো ছুরি বা অপারেশনের যে অস্ত্রগুলো, মোটা অস্ত্র এগুলো আছে, সুই আছে, হ্যাঁ সুই আছে, এরপরে ওই যে কি বলে যে প্রান্তীয় আঘাত যেগুলি ওই থ্যাতলি আমরা থ্যাতলায় যাওয়া, হ্যাঁ, থ্যাতলায় যাওয়া। মোটা যন্ত্র দিয়ে আঘাত, মোটা যন্ত্র। সূচালো দিয়ে আঘাত, ধারালো দিয়ে আঘাত, পোস্টমর্টমের অস্ত্র দিয়ে আঘাত, দা কাশি দিয়ে, দা বটি দিয়ে আঘাত, হ্যাঁ, ভোঁতা বোতা ভোঁতা হতে পারে, ধারালো হতে পারে, এই দুইটা দুই দিকে যাবে। জি জি জি। তারপর পুরাতন লোহা দিয়ে আঘাত, পুরাতন লোহা, ঝক করা লোহা, জং করা লোহা। লোহা দিয়ে আঘাত। বাতের ব্যথার কারণে যদি তার ডাক্তার লোকমান হাকিম বলেছে সাবাস। মানে হাই তোলাটা ইয়াটা খুব সুন্দর হয়েছে, দীর্ঘ নিঃশ্বাসটা আরেকবার দেখানো হবে আপনার সাবাসের কারণে। জি, এটা কি কোন যন্ত্র বলতে? ধারালো ধারালো এই সার্জিক্যাল যন্ত্র, পোস্টমর্টমের যন্ত্র, পোস্টমর্টমের যন্ত্র। মানে ইনস্ট্রুমেন্ট পোস্টমর্টমের অস্ত্র দিয়ে জি। কিংবা ধারালো সার্জিক্যাল অস্ত্র দিয়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে ভোঁতা, অথবা বোতা অস্ত্র দিয়ে, সূচালো দিয়ে, জং করা দিয়ে। জং করা দিয়ে, এগুলো প্রত্যেকটা নামে ওষুধ আছে। জি, তারপরে এবার কি আঘাতের চিকিৎসা নিয়েছি? চিকিৎসা বলে কোথায় কোথায় আঘাত জানবেন? হ্যাঁ, শরীরের কোন অংশে আঘাতটা পেয়েছেন? কোথায় আঘাত পেয়েছি, জি। কোথায় আঘাতের মধ্যে আপনাদের কি আলাদা করে কোনো ব্যবস্থা আছে? জি, প্রত্যেকটা আমাদের শরীরের, যেমন আমরা এই জিনিসটা জানি যে আঘাতটা আসলে কিভাবে পেয়েছেন, আঘাতটা পাওয়ার যে যেমন আমরা কিছু সাপোর্ট দেবো, যে গাছ থেকে পড়ে যাওয়া হতে পারে, সিঁড়ি থেকে পড়ে যাওয়া হতে পারে, যাই হোক ছাদ থেকে পড়ে যাওয়া, আরে হতে পারে, শরীরের প্রান্তে হতে পারে, ভিতরের অংশে হতে পারে, গভীর প্রদেশে, চোখে আঘাত লাগতে পারে। আবার বলেন তো আঘাতের পয়েন্টগুলি। আমি বলতে পারি প্রথমে যে আঘাতের পয়েন্টটা সেটা হলো আমাদের কোনো মাসেলে আঘাত লাগতে পারে, মাসেলে, হাড়ে আঘাত লাগতে পারে, আরে শরীরে কোনো প্রান্তে আঘাত লাগতে পারে, প্রান্তে আঘাত, নার্ভে আঘাত লাগতে পারে, নার্ভে আঘাত, টিস্যুতে, যে জয়েন্টের যে টিস্যু, জয়েন্টে আঘাত লাগতে পারে, যা টিস্যু। আচ্ছা, এরপরে গ্ল্যান্ডে আঘাত, গ্ল্যান্ডে আঘাত লাগতে পারে। পাশাপাশি আমাদের শরীরের যে ভিতরের যে অংশগুলো আছে, সেই অভ্যন্তর প্রদেশের কোনো, গভীর প্রদেশের কোনো তন্তুতে আঘাত লাগতে পারে।
মানে উপরে ধাক্কা লাগছে, ভিতরে ভিতরে একদম হ্যাঁ, ভিতরের দিকে আবার ফাঁপা অংশে আঘাত, ভিতরে খালি, বাইরে আঘাত। আপনার কাছে বেলিস পার মানে ফাঁপা অংশের উপরে আঘাত, জি জি জি। তারপরে আবার আপনার চোখে আঘাত লাগতে পারে। চোখে আঘাত, জি। আর কি আঘাত, দাঁতে আঘাত। দাঁতে আঘাত ওষুধ নেই, মাথায় আঘাতের ওষুধ নেই। আচ্ছা, এই মাথার পিছনে আঘাত, মাথার সামনে আঘাত, এগুলো শুনে আলাদা আলাদা ঔষধ আছে। অডিয়েন্স, এই ডাক্তারজি বলছেন নার্ভে আঘাত, হাড়ে আঘাত, জয়েন্টে আঘাত, মাসেলে আঘাত, গ্ল্যান্ডে আঘাত, এই যে এত কথা বলতেছেন, এগুলি কি আপনাদের কোনো রুব্রিক আছে? থাকলে একটু লিখে জানান তো তাড়াতাড়ি। জাহিদ স্যার আরেকবার দেখানো হবে, আরেকবার দেখানো হবে ইনশাআল্লাহ, কারণ উনি অভিজ্ঞ। প্রেম করতে করতে গলা সেট খাইতে খাইতে এমন অবস্থা, এখনো শ্বাস ফেলতে থাকে, তো এটা মাঝে মধ্যে না করলে আবার সমস্যা হয়। অডিয়েন্স, এই যে জানতে চাচ্ছিলাম, এই অস্থিতে আঘাত, মাসেলে আঘাত, নার্ভে আঘাত, গ্ল্যান্ডে আঘাত, দেহের প্রান্তে আঘাত, এই যে যেগুলো বললাম, এগুলার কি কোনো রুব্রিক থাকলে পৃষ্ঠা নাম্বারটা বলেন তো তাড়াতাড়ি। যদি জানা থাকে পৃষ্ঠা নাম্বারটা লিখেন। আছে পৃষ্ঠা নাম্বার কত? আছে বললে হবে না, পৃষ্ঠা নাম্বার চাই। জি স্যার, এবার আপনি আঘাতের পয়েন্টগুলো বলতে থাকেন। এবার আবার জিজ্ঞাসা করবেন পিঠে, মেরুদণ্ডে, তারপরে আবার মেরুমজ্জায়, স্ক্যাপুলায়, আবার জিজ্ঞাসা করবেন সার্ভাইকেলে, লাম্বারে, কক্সিসে, অঙ্গ বিশেষে ভেঙে 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 অঙ্গ বিশেষ। এই কক্স, এই যে এত কথা জিজ্ঞাসা করেন, এই আপনার কক্সিসে আঘাতের ওষুধ আছে? সত্যি কথা তো কইছে। জি, কক্সিসে আঘাত আমি ওই সাইলিশিয়া কথা বলবেন। বোনকে দিয়েছিলাম মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরে। হ্যাঁ, কি বলেন? জি। তাহলে কি কক্সিসে আঘাতের ওষুধ আছে? রুব্রিক আছে? কোথায় আছে? আছে রুব্রিক, পৃষ্ঠা নাম্বার নাই, পাচ্ছেন না। জেআরডিএস এর মধ্যে ঢুকেন, ঢুকে ওখান থেকে জেআরডিএস এর মধ্যে ইনজুরি, ইনজুরি যান, জেআরডিএস এর মধ্যে ইনজুরি, জেআরডিএস এর মধ্যে ইনজুরি পাওয়া গেছে। অডিয়েন্স, ইনজুরি 1368 পৃষ্ঠায়। কেউ নাই? ও লিখে বলছে তো, জান্নাতুল ফেরদৌস লিখছে, ডাক্তার মৌসুমী আক্তার কি লিখছে দেখি। আচ্ছা, লুৎফুল্লাহ লিখছে 1368। কোন আঘাতের পয়েন্ট চাইছেন? জি জি, আঘাতের পয়েন্ট চাচ্ছিলাম। গ্ল্যান্ডে আঘাত, নার্ভে আঘাত, নরম পাড়ে আঘাত, সব পার্ট, এগুলি সব পাবেন জার্নিসের মধ্যে। এবার যদি বলি কক্সিসে আঘাত, একটু তাড়াতাড়ি বের করে দেন তো। কক্সিস, কক্সিস, কক্সিস কোথায় যাবেন? কক্সিসের পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে আঘাত কক্সিসে আঘাতের ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? ফার্স্ট গ্রেডে ওষুধ কি কি? তাড়াতাড়ি লিখে দেন, তাড়াতাড়ি। কক্সিসে আঘাত, কক্সিসে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? কক্সিসে আঘাত, কক্সিসে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? আমার কিন্তু স্কন্ধে আঘাত, মাথা রাখতে হবে। স্কন্ধে, আমার স্কন্ধে আঘাত। অডিয়েন্স, কক্সিসে আঘাত ওষুধ কয়টি? এত সময় লাগে কেন? এক্ষণে বের হয়ে যাবো, তাড়াতাড়ি লিখেন। কক্সিসে আঘাত, কক্সিস কোথায় সেটি পাচ্ছে না। ও কক্সিস পাবেন আপনি ব্যাকে ঢুকেন, দেখেন পিঠের মধ্যে গেলেই পাবেন কক্সিস। উপরে সার্ভাইকেল থেকে শুরু, কক্সিসের শেষ। কক্সিসে আঘাতে ফার্স্ট গ্রেডে ওষুধ দুইটি, হাইপারিকাম, সাইলিশিয়া।
দুইটি ওই তো লিখে বলছে, একজন লিখছে চারটি রং নাম্বার, টোটাল ঔষধ হচ্ছে 4টি, কার্বোএনিমেলিস, সাইবেরিকাম, মেজোরিয়াম, সাইলিশিয়া, হাই কপাল, মেজোরিয়াম আঘাতের ওষুধ, তারপরে কক্সিজেন, হাড়ের মধ্যে আঘাত, ওষুধের নাম হচ্ছে মেজোরিয়াম, কার্বোএনিমেলিস, সাইবেরিকাম, মেজোরিয়াম, সাইলিশিয়া। আর কত খাবেন আঘাতের ওষুধ? মাত্র আছে চলবে 48টা। আমার ম্যাথমেটিক্যালি 48টার আঘাতের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, যার দরকার পেয়ে যাবেন, আঘাতে গেলেই পাবেন। এইবার আর কিছু জানবেন আঘাতের? আঘাতের এই পয়েন্টগুলো আমরা আবার কি চিকিৎসা করছি আঘাতের? হ্যাঁ, আঘাতের এটা দরকারটা কি আপনার? আঘাতের দরকার হলো চিকিৎসাটা যেটা নিচ্ছিলেন সেই ব্যবস্থার উপরে আমরা এটা গুরুত্ব অনুসারে কতখানি ব্যবস্থা নিচ্ছেন। যদি বলেন যে আমার মাথায় 4টা সেলাই করা হয়েছিল, তাহলে আমি আপনার ভাবটা বুঝতে পারলাম যে এটা কি পরিমাণ চিকিৎসা, কতটুকু মারাত্মক হয়েছিল। কতটুকু মারাত্মক। যদি বলেন যে আমি 1 সপ্তাহ হসপিটালে অ্যাডমিট ছিলাম, সেক্ষেত্রে আরো আমি বুঝতে পারি যে আপনার অ্যাডমিট যদি 1 সপ্তাহ থাকতে হয়, তাহলে কি পরিমাণ ডিপ হয়েছিল আঘাতটা। আর যদি বলেন যে না আঘাত পাইছিলাম, পরে গাছ থেকে পরে গিয়ে আঘাত পেয়ে আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে গেছি, শেষ, জটিল হচ্ছে না বিষয়টা। এই জন্য আসলে চিকিৎসাটা আমার, আপনি যা ভাবছেন ঠিক আঘাতের ফলে ঠিক ওরকমই যদি হোমিও ট্রিটমেন্ট নেওয়া থাকে, তাহলে আপনি ওইটাকে একটু হালকা করে দেখবেন। আর যদি তা না হয়, যদি আমাদের কাঙ্ক্ষিত ট্রিটমেন্ট যদি না হয়ে থাকে, যদি মনে করি যে ওইখানে ট্রিটমেন্টটা ফুলফিল হয় নাই, তাহলে আমরা ওইভাবে একটু ভাববো। জি, অবশ্যই ভাবতে হবে যে আমার ওখানে যে ওষুধটা দেওয়ার কথা ছিল, যেই অঙ্গে আঘাতটা পেয়েছি সেই অঙ্গ অনুসারে যদি সে বলে যে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করেছি এবং তারপরে ভালো ছিলাম, এরকম যদি সেই ক্ষেত্রে আর আমরা ওদিকে হয়তো একটা কি করবো না, নোট করে রাখলাম, বাট হোমিওপ্যাথি চিকিৎসা লাইটলি চিন্তা করব। ঘটনা অন্য জায়গায়, আমার মাথা ব্যথা 10 বছর, জি, কিন্তু মাথায় আঘাত পাইছিলাম আমি 5 বছর। এখন কি এটা আপনার ঢুকার দরকার আছে কি? জি, নোট করে দাও। কি কারণে? দেখেন, উনি জানতে চায় আমার কি কারণে রোগটা দেখা দিল, এটা জানার জন্য কারণ হিসাবে আঘাতকে বাছাই করছে। কিন্তু আমার মাথায় আঘাত 10 বছর, কিন্তু মাথা আঘাত 5 বছর, আমার মাথা ব্যথা 10 বছর। এখন ভদ্রলোক বিয়ে করছে 5 বছর, বেটা মাথা ব্যথা 10 বছর। এখন বলে কি আমি বিয়ে করার পর থেকে বোর যন্ত্রণা আমার মাথা ব্যথা। তো বেটার মাথা ব্যথা 10 বছর, বিয়ে করলো 5 বছর। এখন বউ আমার এই মাথা ব্যথার কারণ কেমন হয়? ওর মাথা ব্যথা আগের থেকে আছে। মহিলা বলছে যে এই মাথা ব্যথা আগের থেকে আছে, এটা কোনো কাজে লাগবে? এ বলতেছে আমার এই মহিলা আসার পর থেকে আমার এই মাথা ব্যথা। ভদ্র মহিলা বলতেছে না, ওর মাথা ব্যথা 10 বছর, আমি আসছি 5 বছর, ওর মাথা ব্যথার কারণ আমি কেমনে হই আগে বিচারো। বিচার আপনার কাছে আছে? বিচারটা আসলে কি এরকম না, বিষয়টা হলো যে আগুনে ঘি দেওয়ার মতো, বাতাস দেওয়ার মতো। আগুন জ্বলতেছিল, কিন্তু আপনার একটু বাতাস দিলেন বা ঘি ঢেলে বা তেল দিয়ে ওটাকে আরো জ্বালায় দিলেন। এই ওর মাথা ব্যথা 10 বছর ধরেই আছে, কিন্তু এতটা তীব্র ছিল না। বউর অত্যাচারে, বউ যে মেন্টাল টর্চার করছে বা অত্যাচার করতেছে, এটাতে তার তীব্রতা আরো ধারণ বেশি হয়েছে, এটা হতে পারে। আরে মহিলার কথা আমি তো উল্টে নিছে, মহিলার মাথা ব্যথা 10 বছর, বিয়ের বয়স 5 বছর। মহিলা বলছে এই বিয়ের পর, এই বিয়ের কারণে আমার মাথা, এই মাথা ব্যথা আজকে অশান্তি। তো বললো যে বিয়ে করছে, মাথা ব্যথা কখন? 10 বছর, বিয়ে 5 বছর। তো এটা কেমন হলো? তো এটা বাদ দিয়ে দেবো? না না, বাদ দেওয়ার দরকার না। ওই যে বললাম যে ওই ঘিয়ের তেল আগুনে মধ্যে তেল বা ঘিটা ঘি ডালছে, ওই বাতাস দিছে আগুনে, বাতাস দিছে, বাতাস দিছে। তার মানে হলো আগে থেকে ছিল, কিন্তু এই আঘাতের ফলে যদি পরে আঘাত পেয়ে থাকে, সে আঘাতের পর থেকে আপনার সমস্যাটা আগের চেয়ে বাড়ছে কিনা এটা জানার বিষয়। এটা তো কথা। অডিয়েন্স, আঘাত যখনই হোক না কেন, রোগ যেটা নিয়ে আসছে রোগী, তার পূর্বে কিংবা পরে আঘাত যদি মারাত্মক হয়, তাহলে আপনাকে ভাবতে হবে আঘাতের ফলে রোগীর পূর্বের সমস্যাটা আরো বেড়ে গেছে কিনা, অথবা আঘাতের সমস্যা দেখা দেওয়ার পূর্বে যদি আঘাত পেয়ে থাকে, আপনাকে ভাবতে হবে সে আঘাতের ফলে তার এই সমস্যাটি হয়েছে কিনা। এটা কথাটা। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স, আজকে আঘাত দিয়ে শেষ হোক। আঘাতের পর আর কি থাকে আপনাদের? বাহ্য শক্তির প্রভাব থাকে স্যার। কি কি একটু বলে দেন, তাহলে আমরা বাহ্য পারে শক্তির দেব। প্রভাব হলো বাহির থেকে কোনো শক্তি প্রয়োগ করে আপনার কোনো কাজ করা হয়েছে কিনা বডিতে। এইয়া কি আবার?
যেমন সাপ, বিড়াল, কুকুর, ইঁদুর, বানর আপনাকে কোনো কামড় বা আঁচড় দিয়েছে কিনা, কোনো অপারেশন পূর্বে করা হয়েছে কিনা, এই বিষয়গুলো। কোনো অপারেশন, বাজারে কুকুর, বিড়াল, সাপ, বল্লা, বিচ্ছু, তেলাপোকা, সাপ, বিড়াল, কুকুর, ইঁদুর, বানর কোনো কামড় বা মানে আঁচড় দিয়েছে কিনা, কামড় হতে পারে বা আঁচড়ও হতে পারে, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, এগুলো আপনার হিস্ট্রি আছে কিনা। পাশাপাশি কোনো অপারেশন আপনার আছে কিনা। কোনো অপারেশন নাই, কোনো কিছু নাই। আপনারা আবার লেখেন অতিরিক্ত ঔষধের কুফল, অপারেশনের ফল। এখানে আবার অপারেশন ফল বলেন কি? অপারেশনের পরে যদি কোনো কমপ্লেইন, অপারেশন ফল মানে কোনো অপারেশন আছে একদম জরুরি। না না, অপারেশনের কুফল তো আর বলা যাবে না, অপারেশনের ফলে যেখানে প্রয়োজন সেখানে করতে হবে। হ্যাঁ, তাহলে অপারেশনের ফলে কি সমস্যা হয়েছিল, পরে যদি কোনো কমপ্লেইন দেখা দেয় সেটা ট্রিটমেন্ট দিবেন। সেটা ট্রিটমেন্ট দিবেন। তাহলে অতিরিক্ত ওষুধের কুফল, অপারেশনের ফল। জি। আচ্ছা ঠিক আছে। অডিয়েন্স, টিকা টিকা দেওয়ার পরে আপনার যদি কোনো কমপ্লেইন দেখা দেয়, সেটা আমি নিতে পারি, বা টিকা আপনি দিয়েছেন কিনা এই বিষয়টা জেনে নিব। টিকা দেওয়ার ফলে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা, এগুলোই বাহ্য শক্তির মধ্যে। আর কিছু আপনার আজকে অডিয়েন্স, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল শরীরের মধ্যে উত্তাপ, জ্বালা, জ্বালা উত্তাপ, তারপরে কি জ্বালা উত্তাপ, তারপরে আঘাত, আঘাত, আর কি আঘাতের মধ্যে দুইটা পয়েন্ট ছিল, মানসিক, শারীরিক, আর কি ধরুন আঘাত, এরপরে তো এই যে বাহ্য শক্তির প্রভাব, বাহ্য শক্তির প্রভাব। তাহলে আজকে আমাদের সাধারণ লক্ষণ আপাতত শেষ। আগে কাতরতা চলে গেছে, কাতরতা আগে চলে গেছে। বা আগামী দিন কি নিয়ে আলোচনা হবে তা ইনশাআল্লাহ কালকে সকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামী দিন কি আলোচনা হবে, আগামী দিন কি নিয়ে ক্লাস চলবে, আগামী দিন সকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের এই ক্লাস দিয়ে বের হওয়ার পরে আপনারা আপনাদের আইডি থেকে অন্যদেরকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্য ভাইরা দেখতে পারে। আর দ্বিতীয়ত কথা, এই যে ওষুধ বাছাইয়ে অবহেলা, যে অবহেলাটি লিখেছি আমার আইডিতে ফারুকি এসে যাবে আরবে, আপনারা অবহেলা করিয়া একটু দেখে নেবেন। অবহেলা করে দেখে নেবেন এবং কি বুঝেছেন সেটা ওখানে লিখে দেবেন, অবহেলার সাথে লিখে দেবেন যে আপনারা কি বুঝেছেন। এখন লাইভ থেকে বের হয়ে একবার দেখবেন, পড়বেন অবহেলা করিয়া। রোগীর ওষুধ বাছাইতে অবহেলা, ওষুধ বাছাইতে অবহেলা, অবহেলা করি পড়িয়ে নেবেন। আর অবহেলার সাথেই কিছু লিখে দিবেন, লেখাটি কেমন হলো, পড়েছেন কিনা, বুঝেছেন কিনা একটু মতামত লিখবেন। ওই যে লাইক দিলে, এই লাইক আমার কোনো কাজে লাগে না। আপনি যখন লিখবেন যে আমি এটা বুঝেছি, এটা আমার দরকার, এটা আমি প্রয়োগ করব, এই কথাটা শুধু আমি চাই। আপনার লাইক আর শেয়ার দিয়ে আমি কি করব, আমি লাইভ শেয়ার দিয়ে কি করব, ওগুলো আমার দরকার নেই। শুধু লাগবে একটি আরেকজনকে শেয়ার দিবেন। এই কারণে বারবার বলি, যাতে করে আপনার এই দেওয়ার ফলে আমরা যত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি, আমি আমার এত ব্যস্ততার ভাঙে চেষ্টা করি আপনাদেরকে একটু কিছু দেওয়ার জন্য, বলার জন্য, যেটুকু বুঝি। যেমন আজকে মাথায় ঢুকছে, এই যে আমরা রোগীলিপি করতে গেলে যে আমরা যে কোনো দিকগুলা একটু অবহেলায় এড়িয়ে যাই, তাড়াহুড়া করে এড়িয়ে যাই, রোগীর চাপ বলে এড়িয়ে যাই, এই যে এড়িয়ে যাওয়া যে পয়েন্টটুকু, তার মধ্যে হয়তো রোগীর ওষুধ পাওয়া যাবে। যাতে করে আমাদের এটুকু বাদ না পড়ে, সেটুকু আজকে আমি লেখা দিয়েছি। লেখাটা পড়বেন, বুঝবেন, পরে মতামত লিখবেন। যদি শুধু লেখেন মানে ধন্যবাদ, কি করব ধন্যবাদ দিয়ে, মানে গুড জব, কি করব গুড জব দিয়ে, থ্যাংক ইউ, কি করব থ্যাংক ইউ দিয়ে, কি করব লাইক দিয়ে, কোনো কাজে লাগবে না। আপনি পড়েন, যদি আমাদের লেখা যদি 10 জন ডাক্তারে পড়ে, যদি বুঝে, যদি নিজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, তাহলে ওই সার্থকতা। কিন্তু আপনারা লক্ষ লক্ষ শেয়ার দিলেন, তাতে আমি কি করব এই শেয়ার দিয়ে, কি কাজে লাগাবো, ওটা আমার দরকার নেই। আপনারা পড়েন, বুঝেন, রোগীলিপিতে সাবধান হন, রোগীলিপি করেন। অতীতে শুনেছি রোগীলিপি করতে হবে, ভালোভাবে করতে হবে, আদর্শ রোগীলিপি করতে হবে। সেটা কেমন, কিভাবে করব বুঝি না। এখন যতটুকু বুঝি, আমি যতটুকু বুঝি চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য। আপনারা দেখেন, যদি আপনাদের কাজে লাগে তাহলে আমাদের এই কষ্টটুকু সার্থক হবে বলে আশা করি। এই বলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন রাত আবার দেখা হবে। স্যার, আপনার আজকের এই সাধারণ লক্ষণের আলোচনা কেমন লাগবে তাড়াতাড়ি বলুন। আলহামদুলিল্লাহ, একটু কাছে
আপনাদের সাথে এই সাধারণ লক্ষণ বিষয় নিয়ে যে আলোচনা করতে পেরেছি সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আল্লাহর ইচ্ছায় সবাই আপনারা এইচএসআরএফ এর জন্য এবং এইচএসআরএফ এর আমাদের এই স্যারের জন্য বিশেষ করে দোয়া করবেন এবং এইচএসআরএফ এর যত ডাক্তার আছেন সবার জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ শরীরে সুস্থভাবে সকল ডাক্তারদেরকে সুন্দরভাবে প্রশিক্ষণ দিতে পারে। আমাদের মূল একটাই উদ্দেশ্য, সকল ডাক্তার হবে আদর্শ ডাক্তার, চিকিৎসা করবে আদর্শভাবে এবং রোগীলিপি তৈরি করবে একটি আদর্শ রোগীলিপি। সবার ঔষধ হবে একটা, একজন রোগী থাকবে, ঔষধ নির্বাচন হবে একটা, ডাক্তার থাকবে 10,000। এই লক্ষ্যে আমাদের কাজ। 2025 সালের ভিশন। দুর্ভাগ্য হবে সত্য একটা খবর আছে, ওর কথা বলে দেওয়া তো আমার অভ্যাস। আমার এই ডাক্তার সকালে আসার পরে এই এত শুধু রুগী দেখতেছেন, এই ক্লাসে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি রুগী দেখা নিয়ে ব্যস্ত, কিন্তু বই খুলে দেখার সময় নাই। ওই রিজার্ভ ফান্ডে যা ছিল তা বলে গেল, যার জন্য মাঝে মাঝে একটু খুশি দেওয়া লাগছে। তো মনে খারাপ করার কোনো কারণ নাই, উনি যদি ভালো করে দেখে নেন ভালো পড়াইতে পারেন, এটা আমার বলা লাগে না, আপনারাই জানেন। তবে সামনের বারে ক্লাসে আসতে উনি একটু সময় দেবো, কারণ উনি রুগী নিয়ে ব্যস্ত। এদিকে আমার এখানে রুগী, ওনার ব্যক্তিগত রোগী, সব মিলে সেমিনার বড় হলো ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত বড় ডাক্তার জাহিদুল ইসলাম।